আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় 10 ইসরায়েলি সেনা নিহত। আফগান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কর্মপরিষদ গঠন করতে যাচ্ছেন পুতিন। সিরিয়াকে 3 খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা ছিল ইসরায়েলের, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ। ইসরায়েলে হুথি আনসারুল্লাহর সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি। হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল, দৌড়ে পালাচ্ছে বাসিন্দারা। দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা আইআরজিসি কমান্ডার হোসেন সালামের। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। আর টিউলিপ কেলেঙ্কারি প্রসঙ্গে ডক্টর ইউনুস বললেন, এটি স্পষ্ট ডাকাতির ঘটনা, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, বিচার করা হবে। বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, অভিযোগ মমতা মন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে গত এক সপ্তাহে 10 সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া আহত হয়েছেন 6 জন। আরো 2 জনের যায় অবস্থা। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে নিহত 4 সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার ফেডোরেঙ্কো, স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ, সার্জেন্ট ইয়াহাফ মায়ান এবং সার্জেন্ট এলিয়াফ আস্তুকার। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাস যোদ্ধারা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। গত অক্টোবর থেকে গাজা উপত্যকার ইসরায়েলি হামলায় নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে, যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। এর মধ্যে ঘটল এমন ঘটনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, সেনারা উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব এবং নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় 3 জন এবং এর আগে 2 দিনে 3 জনের মৃত্যু হয়। আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে 4 জনের মৃত্যু হলো। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য আলোচনার গতি বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। গত শনিবার নেতানিয়াহু জানান, অগ্রগতি অর্জনের জন্য শীর্ষস্থানীয় আলোচকদের কাতারে পাঠানো হচ্ছে। উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে রাশিয়া আফগানিস্তান সম্পর্ক। তালেবানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাশ করেছে রাশিয়া। গত 17 ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় আইনটি পাশ হয়। এবার আফগান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কর্মপরিষদ গঠন করতে যাচ্ছেন পুতিন। এই পরিষদের কাজ হবে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা। 2 দেশের অফিসিয়াল এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে গঠিত হবে এই পরিষদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে একটি কর্মপরিষদ গঠন করতে যাচ্ছে মস্কো। আফগানিস্তানের জন্য রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2025 সালের বসন্তকালের মধ্যেই এই কর্মপরিষদ গঠন করা হবে। কাবুলভ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও কাবুলের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক প্রসারিত হবে। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি বলছে, আফগানিস্তানকে এখনও পর্যন্ত স্বীকৃতি প্রদান না করলেও গত কয়েক বছর ধরে কাবুলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে মস্কো। এদিকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দমনের জন্য আফগানিস্তানকে একটি কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও আফগানিস্তানকে কালো তালিকা থেকে বাদ দিতে
সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পুতিন। তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাশ করেছে রাশিয়া। উল্লেখ্য, আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক বর্তমানে নতুন এক যুগে প্রবেশ করেছে। কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার দিনকে দিন বেড়ে চলেছে। আফগানিস্তানের তালেবান সরকার এখনও কোনো দেশের স্বীকৃতি পায়নি। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী। সূত্র এভিএ। সিরিয়াকে 3টি খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েল। এই পরিকল্পনা অনুযায়ী উত্তর পূর্বে কুর্দি অঞ্চল, দক্ষিণে দ্রুজ সম্প্রদায় এবং দামেস্কে আসাদের শাসনকে সুসংগঠিত করার ইচ্ছা ছিল তেল আবিবের। তবে 8 ডিসেম্বর সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের বিজয়ের মাধ্যমে এই পরিকল্পনা ভেস্তে যায়। সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে লন্ডন ভিত্তিক পত্রিকা মিডল ইস্ট আই। ইসরায়েল হায়ম নামে একটি নিউজ আউটলেটের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার জন্য সিরিয়াকে খণ্ডিত করতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। তবে এইচটিএস এর আক্রমণের ফলে এই পরিকল্পনা ভেস্তে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, আসাদ সরকারকে ক্ষমতায় রেখে সিরিয়ার উত্তর পূর্বে ঘাটিগাড়া সন্ত্রাসী সংগঠন কুর্দি এবং দক্ষিণ এশিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত দ্রুজ গোষ্ঠীর সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল তেল আবিব। এদিকে গতকাল পত্রিকাটি জানিয়েছে, সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার একটি বৈঠকে বসে অবৈধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ। এই বৈঠকে সিরিয়ার তুরস্কের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে কার্জকে। এছাড়াও সিরিয়ার অবিসংবাদিত নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে নিয়েও আলোচনা হয়েছে। সূত্র মিডল ইস্ট আই। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলের নতুন করে বড় হামলা চালাতে পারে, এই আশঙ্কায় ইহুদিবাদী ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থানে রয়েছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এই হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইসরায়েলের হুথি আনসারুল্লাহর সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি নিয়ে টিভি চ্যানেল 12 শনিবার এক রিপোর্টে বলেছে, আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এ আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে বলা হয়, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এছাড়া হুদায়দা ও রাশ ইসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সন্ত্রাসী বাহিনী লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানের উপর হামলা করার পর ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর ইয়েমেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দর বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন আইআরজিসি কমান্ডার হোসেইন সালামি। আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গত 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে।
বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানান, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় ধরনের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিসের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল। প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণগত মান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে, যে কারণে ইরানি বাহিনী একযোগে শত্রুর শত শত যুদ্ধ বিমানেও গুলি করতে সক্ষম। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন আইআরজিসি প্রধান। এদিকে টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। আর টিউলিপ কেলেঙ্কারি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য সানডে টাইমসকে ডক্টর ইউনুস বললেন, এটি স্পষ্ট ডাকাতির ঘটনা, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, তার বিচার করা হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠছে। এবার টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেনি ব্যাডেনজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারকে শেখ হাসিনার শাসনামলে দেওয়া সম্পত্তি ব্যবহারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্ত যদি প্রমাণিত হয় তিনি প্লেন ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। দ্য সানডে টাইমসের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ইউনুস ব্রিটিশ সাংবাদিকদের বলেন, জালিয়াতি ও আত্মসাধের চলমান তদন্তের অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের সঙ্গে সম্পর্কিত লন্ডনের বাড়িগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত। দ্য সানডে টাইমস বলছে, 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিকের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এটি প্রথম মন্তব্য। এই ঘটনায় পদত্যাগের জন্য টিউলিপের উপর চাপ আরও বাড়বে। সংবাদ মাধ্যমটির দাবি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরই মধ্যে টিউলিপের বিকল্প খুঁজতে শুরু করেছে। সানডে টাইমসের তদন্তে দেখা যায়, পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম থাকা একটি অফশোর কোম্পানির কেনা লন্ডনের হ্যামস্টেড বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন টিউলিপ। সম্পত্তিটি কেনার সাথে দুজন বাংলাদেশি ব্যবসায়ী যুক্ত ছিলেন। গত বৃহস্পতিবার ঢাকায় দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন, টিউলিপ সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। অধ্যাপক ইউনুস বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে। এটা শুধু চুরি নয়, কেউ চুরি করলে তা গোপনে রাখে, এটি একটি ডাকাতি। লন্ডনে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই এটা স্পষ্ট ডাকাতির ব্যাপার, আর কিছুই নয়। যুক্তরাজ্যের কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটা অবশ্যই বড় ইস্যু। আমরা তো আগের সরকারের সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি, তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনায় আমরা স্বস্তি বোধ করছি। বিগত সরকারের দুর্নীতির মাত্রা সম্পর্কে তিনি আরও বলেন, দুর্নীতিতে দেশকে কলুষিত করে দিয়েছে। কলুষিত শব্দটিও খুব কম হয়ে যায়, পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। হাসিনার শাসনামলে বিন্দুমাত্র সততা বা স্বচ্ছতার ইচ্ছা ছিল না, সবকিছু ধ্বংস করতে তাদের কোনো দ্বিধা ছিল না। টিউলিপের সম্পত্তিগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, অবশ্যই। তিনি আরও বলেন, কমিশনের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সহযোগীদের কেনা সম্পত্তি যদি সম্ভব হয় তবে ফেরত আনা উচিত। এটাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য। কিভাবে সেগুলো ফেরত আনা যায়, কারণ এখানে জনগণের টাকার প্রশ্ন জড়িয়ে আছে। আর জনগণ বলতে আমি এই বিলিয়ন ডলারের মানুষদের কথা বলছি না, সাধারণ মানুষের কথা বলছি। বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, এমন মারাত্মক অভিযোগ করেছেন ভারতীয় রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা পৌরসভার একটি স্মরণ সভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা এবং মন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, ইউনূস সরকার এখন ভালো অবস্থানে নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে এবং সেই অস্থিরতা থেকে মুখ ঘুরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। শোভনদেব চট্টোপাধ্যায় আরো জানান, আমাদের সীমায় যদি আবার কাটার বেড়া বসাই এতে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না, কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া বসাতে বাধা দিচ্ছে, বারবার কাজ আটকে দিচ্ছে। তিনি বিস্ফোরক দাবি করে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনে কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আমার মনে হয়। তার মতে এই পরিস্থিতিতে ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই মন্তব্যের মাধ্যমে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভারতের সীমান্ত সমস্যা এবং বাংলাদেশের নীতির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় 10 ইসরায়েলি সেনা নিহত। আফগান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কর্মপরিষদ গঠন করতে যাচ্ছেন পুতিন। সিরিয়াকে 3 খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা ছিল ইসরায়েলের, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ। ইসরায়েলে হুথি আনসারুল্লাহর সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি। হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল, দৌড়ে পালাচ্ছে বাসিন্দারা। দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা IRGC কমান্ডার হোসেন সালামির। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। আর টিউলিপ কেলেঙ্কারি প্রসঙ্গে ডক্টর ইউনূস বললেন, এটি স্পষ্ট ডাকাতির ঘটনা, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, বিচার করা হবে। বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, অভিযোগ মমতা মন্ত্রীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।